বিগত সরকার, অন্তর্বর্তীকালীন সরকার তাদের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে বেশিরভাগ উপদেষ্টার বিরুদ্ধে দুদকে যে অভিযোগের পাহাড় জমা হয়েছে, সেই অভিযোগের পাহাড় নিয়ে জনমনে নানা প্রশ্ন তৈরি হয়েছে। আমরা দেখেছি একদিন আগেই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এরকম বক্তব্য দিয়েছেন যে সাকিব আল হাসানের ভক্তরা দুদকে মব করে তার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে, কিন্তু এই ধরনের কোনো বাস্তবতা আমরা দেখিনি। এবং সাকিব আল হাসান পোস্ট করে বলেছেন, আমার ভক্ত বলতে কে কাকে বোঝাচ্ছে আমি জানি না, এটার সম্পর্কে আমার কোনো ধারণা নেই। যখন প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সমস্ত উপদেষ্টাদের বিরুদ্ধে অভিযোগের পাহাড় এবং সব থেকে বেশি অভিযোগ যখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে গেছে দুদকে, তখন প্রশ্ন উঠেছে, দুদক কি এই ব্যাপারগুলো খতিয়ে দেখবে, তদন্তে নামবে, তদন্ত করছে? তদন্ত করতে নেমে তারা কি এর ভেতরের রহস্য বের করবে? উত্তর হচ্ছে, বিভিন্ন সোর্সে পাওয়া তথ্য বলছে দুদক তদন্তে নামছে। দুদক যদি সত্যিই তদন্তে নামে, তাহলে বিগত সরকারের উপদেষ্টাদের কি পরিণতি হতে যাচ্ছে চলুন একটু আলোচনা করে দেখি। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম দুদক কি সত্যিই তদন্তে নামছে কিনা। আমরা দেখেছি প্রধান উপদেষ্টা ইউনূস, প্রফেসর ইউনূস, তার বিরুদ্ধে বহু অভিযোগ, টাকা পাচারের অভিযোগ, নিজের নামে ট্রাস্ট করে তার বিভিন্ন প্রতিষ্ঠানের টাকার কর ফাঁকি দেওয়ার অভিযোগ। এই অভিযোগগুলো তার নিজের তৈরি করা প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরাই দিয়েছেন। এছাড়া আরও অনেক অভিযোগ রয়েছে। অভিযোগে অনেকের নাম রয়েছে এবং এই চাঞ্চল্যকর রিপোর্টটি প্রথমে পেশ করেছিল বাংলাদেশ প্রতিদিন এবং তাকে কেন্দ্র করে আমরা কালের কণ্ঠকেও এটা নিয়ে সিরিজ নিউজ করতে দেখেছি। বাংলাদেশ প্রতিদিনের সংবাদ শিরোনামটা এমন ছিল, আপনারা একটু খেয়াল করে দেখেন। তারা বলেছিল, সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির শত শত অভিযোগ। এবং দুর্নীতি দমন কমিশন থেকে জানানো হয়েছিল যে অভিযোগের রেকর্ড তৈরি হয়েছে। এত পরিমাণ অভিযোগ কোনো সরকারের আমলে কখনো দুদকে পড়ার ঘটনা ঘটেনি। আমরা দেখেছি সেখানে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস, আইন উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান, জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, সাবেক স্থানীয় সরকার ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তথ্য উপদেষ্টা সাবেক মাহফুজ আলম সহ অনেকের নাম এতে উঠেছে। এবং বাংলাদেশ প্রতিদিন এবং কালের কণ্ঠ এই উপদেষ্টাদের, অর্থাৎ এই 7 জনের ছবি সহ তারা প্রতিবেদন করেছিল। আমরা যদি এই 7 জনকেই বেসিক ধরি, তাহলে এটাও ধরে নেওয়া যায় যে প্রফেসর ইউনূসের যে কিচেন ক্যাবিনেট, যেটা সম্পর্কে ব্রিগেডিয়ার শাখাত হোসেন দায়িত্ব শেষ করার পরে অভিযোগ করেছিলেন যে প্রফেসর ইউনূসের সরকার তার সিদ্ধান্তগুলো, বড় সিদ্ধান্তগুলো সব কিচেন ক্যাবিনেটে নিতেন। সেই কিচেন ক্যাবিনেটের উপদেষ্টারা সব থেকে বেশি দুর্নীতি করেছে এমন অভিযোগ। এবং এই 7 জনই যে কিচেন ক্যাবিনেটের মেম্বার, এটা তাদের বিভিন্ন কর্মকাণ্ডে প্রকাশ পেয়ে যায়, আমরা বুঝতে পারি। এই ব্যাপারগুলো আমরা যখন দেখছি, প্রফেসর ইউনূসের বিরুদ্ধে এই টাকা পাচার সহ কর ফাঁকি এবং বিভিন্নভাবে বিভিন্ন রকমের অভিযোগ উঠেছে। আসিফ নজরুলের বিরুদ্ধে আইন মন্ত্রণালয়কে কাজে লাগিয়ে এহেন কোনো টাকা ইনকামের পথ নেই যেটা তিনি করেননি। উপদেষ্টা রিজওয়ানা হাসানের বিরুদ্ধে পরিবেশ সহ অনেক বিষয়ে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। ফাউজুল কবির খান বিদ্যুৎ সেক্টরে বেসরকারি বিভিন্ন জায়গা থেকে টাকা ইনকাম করেছেন। সামিট গ্রুপ সহ অনেক গ্রুপের নাম এসেছে। নূরজাহান বেগমের স্বাস্থ্য মন্ত্রণালয়ে 9,000 কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে ব্যক্তিগত তার যে আমলনামা, সেখানে সব থেকে বড় দুর্নীতির খবরটা তার বিরুদ্ধে এসেছে। মাহফুজ আলমের বিরুদ্ধে টেলিভিশনের লাইসেন্স দেওয়ার নাম করে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ রয়েছে। আসিফ নজরুলের বিরুদ্ধে শুধুমাত্র একজনকে জামিন দেওয়ার ক্ষেত্রেই 20 কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে। এই ব্যাপারগুলো আমরা
দেখেছি। সেখান থেকেই প্রশ্ন উঠেছে, দুদক কি তদন্তে নামছে নাকি দুদক এদের ব্যাপারে চুপচাপ থাকবে? ঘনিষ্ঠ কিছু সূত্র বলছে দুদক তদন্তে নামছে এবং এই ইস্যুগুলো তদন্ত করে প্রকৃত সত্য বের করার ব্যাপারে সরকারেরও একটা গ্রিন সিগন্যাল দুদককে দেয়া হয়েছে। অর্থাৎ প্রফেসর ইউনূসের আমলে দুদককে যে প্রভাবিত করা হয়েছিল, তাদের সরকারের কোনো দুর্নীতির ব্যাপারে দুদক কোনো কথা বলতে পারেনি, সেই পরিবেশ এখন পাল্টে গেছে। সেই পরিবেশ যখন পাল্টে গেছে তখন দুদক তদন্তে নামছে, এই ব্যাপারগুলো আমরা জানতে পারছি। দুদক যদি তদন্তে নামে তাহলে কি অবস্থা হবে? আমরা এরই মাঝে দেখেছি এনসিপির নেতারা সেভ স্ট্যান্ড ফর আসিফ মাহমুদ এরকম হ্যাশট্যাগ ব্যবহার করা শুরু করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দুর্নীতির অভিযোগটা বাইরে আসার পরে। মূলত বাংলাদেশ প্রতিদিন এবং কালের কণ্ঠের যে নিউজ, সেই নিউজের পরে এনসিপি নেতাদের বসুন্ধরা গ্রুপের মিডিয়ার বিরুদ্ধে আবারও নতুন করে বিষোদ্গারের ব্যাপারগুলো দেখছি। এরপরে যখন রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়েছেন কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক, সেটাকে নিয়ে আরও বেশি বিষোদ্গার করা হচ্ছে। অথচ যে প্রতিবেদক নির্বাহী সম্পাদক রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়েছেন, সেই সাংবাদিকই তার জীবদ্দশায় আওয়ামী লীগের আমলের মন্ত্রী এমপিদের গাদা গাদা দুর্নীতির রহস্যজনক খবর পত্রিকায় ছেপেছে, অথচ এখন তাকে ফ্যাসিস্টের ট্যাগ দেয়া হচ্ছে। এই ব্যাপারগুলো করা হচ্ছে, তার মানে হচ্ছে যে অভিযোগগুলো করা হয়েছে সেই অভিযোগগুলো সম্পর্কে একটা ভিন্ন ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে এবং এটা বলারও চেষ্টা করা হচ্ছে সাকিব আল হাসানের উদাহরণ দিয়ে, যে সাকিব আল হাসান এটা করিয়েছেন, তার ভক্তদের দিয়ে এটা করিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে। সেটা না হয় মানে ধরে নিলাম তর্কের খাতিরে যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাপারে সাকিব আল হাসান করেছেন, তাহলে বাকিদের ব্যাপারে কারা করেছেন? যারা করেছেন তারা কি সবাই আওয়ামী লীগ করেন? আওয়ামী লীগের লোকজন কি এটা করেছেন? আমার মনে হয় যে সরকার যদি দুদককে সত্যি সত্যি গ্রিন সিগন্যাল দিয়ে থাকে, যে এটা শোনা যাচ্ছে সরকার গ্রিন সিগন্যাল দিয়েছে, দুদকের অনুসন্ধানেই বের হয়ে আসুক যে তারা নির্দোষ। তারা যদি নির্দোষ হয়ে থাকেন তাহলে তো আর কোনো দোষ বের হবে না। আবার যদি প্রফেসর ইউনূস সরকারের আমলের মতো দুদককে প্রভাবিত করে একজন ব্রিটিশ এমপি ওই ব্রিটেনে বসে থেকে বাংলাদেশে কাকে জমি দেয়া হবে না হবে এগুলো প্রভাবিত করার ঘটনা উল্লেখ করে তাকে দোষী সাব্যস্ত করে ব্রিটেনের সঙ্গে এবং ব্রিটেনের ক্ষমতাসীন সরকারের সঙ্গে সম্পর্ক নষ্ট করতেও যে সরকার পিছপা হয়নি, সেই সরকারের বিরুদ্ধে যখন দুর্নীতির অভিযোগ ওঠে তখন অবশ্যই সেটা তদন্ত করতে হবে। এটা জনদাবি। তদন্ত করে আমার মনে হয় তাদেরও অ্যাপ্রিসিয়েট করা উচিত যে তদন্ত হোক। তদন্ত করে দুদক তো নিরপেক্ষ প্রতিষ্ঠান, তারাও তো দুদককে নিরপেক্ষ রেখেছিল, এটাই তো তাদের দাবি যে দুদককে তারা নিরপেক্ষ রেখেছিল। সুতরাং নিরপেক্ষ প্রতিষ্ঠানের এবং দুদকে যাদেরকে তারা নিয়োগ দিয়ে গিয়েছিলেন তারাই দুদকে আছেন এখনও, তো তারা নিরপেক্ষভাবে যদি তদন্ত করেন তাহলে সমস্যাটা কোথায়? অতএব তদন্তটা হচ্ছে এবং হলে পারে যেটা হবে সেটা হচ্ছে যে এই উপদেষ্টারা, আমাদের প্রিয় উপদেষ্টারা, তারা যে নির্দোষ এটা প্রমাণিত হলে আমরা সব থেকে বেশি খুশি হব। কিন্তু যদি এটা প্রমাণিত হয় যে তারা শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলে, শেখ হাসিনা দুর্নীতি করেছে এই সব কথা বলে তারা মূলত দুর্নীতির একটা স্বর্গরাজ্য পরিণত করেছিল। যেমন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ উঠেছে দুদকে, সেটা হচ্ছে যে বিটকয়েনের লেনদেনের অভিযোগ, যেটা বাংলাদেশে একেবারেই নিষিদ্ধ ব্যাপার। এই ভয়াবহ অভিযোগগুলো থেকে তো তারও মুক্তি পাওয়ার প্রয়োজন। সুতরাং দুদকের তদন্তটা খুবই দরকার। দুদক যে মানে আনঅফিসিয়ালি খবর হচ্ছে দুদক তদন্তের সিদ্ধান্ত নিয়েছে, তদন্ত হচ্ছে। এগুলো তদন্তের পরে আমরা পরিপূর্ণভাবে বুঝতে চাই যে বিগত সরকারের উপদেষ্টারা একেবারে ফেরেশতার মতো পরিষ্কার মানুষ, তারা একটি টাকারও দুর্নীতি করেননি এবং প্রফেসর ইউনূস সরকারের বিভিন্ন সহকারী হিসেবে যারা কাজ করেছেন তারা একেবারে ফেরেশতা সম মানুষ। আলী রিয়াজ, ফয়েজ আহমেদ তৈয়ব সহ যারা, এমনকি অনেকে তো প্রধান উপদেষ্টারা অনেকে তো তারা বেতন পর্যন্ত নেননি, বেতন সুযোগ সুবিধা নেননি। প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি সাবেক তিনি বলেছেন যে এই দায়িত্ব পালনকালে তার 70-80 লাখ টাকা লস হয়েছে। তিনি যে ইনকাম করতেন সেই ইনকাম থেকে এই টাকাটা কমেছে তার, অর্থাৎ তিনি নিজেকে স্যাক্রিফাইস করেছেন দেশের কাজের জন্য। একজন মানুষ 1-1.5 বছরের মধ্যে 70-80 লাখ টাকা ইনকাম স্যাক্রিফাইস করতে পারে, এটা যে কত বড় দেশপ্রেম সেটা আমার মনে হচ্ছে প্রমাণ হওয়া উচিত।
নাকি এই লোভনীয় জায়গায় আসার জন্য ওই রকম 70-80 লাখের জায়গায় বহু 70-80 কোটি কিংবা শত কিংবা হাজার এই ইকুয়েশনগুলো ছিল বলে তারা দায়িত্ব পালন করেছেন। সেই রহস্যের সমাধানটা খুবই প্রয়োজন। দর্শক, আপনার কি মনে হয় দুদক যে তদন্তের সিদ্ধান্ত নিচ্ছে সেটা কি সঠিক নাকি ভুল? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।